হ্যালো, ভালোবাসা। অয়ন এতটাই আস্তে বলল যে সাখাওয়াতের কানে গেল না কথাটা। অথচ প্রাপ্তির চোখ মুখ বিতৃষ্ণায় ছেয়ে গেল। এই লোকটির কি কোনো মানত টানত আছে নাকি? অনেকেই মানত করে থাকে। তার মা অনেক মানত করতেন। যেমন তিনি মানত করেছিলেন যদি প্রাপ্তির ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যায় তাহলে তিনি ১৫ জন অনাথ ছেলেকে ৩ বেলা খাওয়াবেন এবং নতুন জামা দান করবেন। তিনি সেই মানত রক্ষাও করেছিলেন। এই ছেলেটিও কি তেমন কিছু মানত করেছে? হয়তো সে মানত করেছে আমি প্রাপ্তির অস্থি মজ্জা না জ্বালিয়ে অন্ন স্পর্শ করব না। এমন কিছু হলে অবশ্য প্রাপ্তি খুব অবাক হবে না। কারণ একটা মানুষকে সর্বোচ্চ পরিমাণ অপমান করার পরেও সে যদি পিছু না ছাড়ে তবে বুঝে নিতে হবে সে হয় পৈশাচিক আনন্দ পাচ্ছে মানুষটিকে বিরক্ত করে, নয়তো সে বিশ্ব বলদের একজন, আর নয়তো তার কোনো উদ্দেশ্য আছে। অয়ন শিকদার আর যাই হোক বিশ্ব বলদের ক্যাটাগরিতে পড়ে না। তার মানে সে এমন কাজগুলো কোনো উদ্দেশ্যে প্রদনিত ভাবেই করছে। সাক্ষাৎ তার সামনের ছেলেগুলোকে থিতিসের কাজগুলো বুঝিয়ে দিয়ে বলল, যাও তোমরা। আর সামনের উইকে আমার কাজ কিন্তু চাই। ছেলেগুলো চলে গেল। চলে গেছে। সে প্রাপ্তির উদ্দেশ্যে বলল, কি যেন বলছিলাম? অয়ন ভাইয়াকে হেল্প করার কথা। হ্যাঁ, হ্যাঁ। আমি যেহেতু অয়নের অ্যাডভাইজার, আমি চাই না এবারও ফেল করুক। আর তোমার রেজাল্ট খুব ভালো। অয়ন বলছিল ফার্স্ট ইয়ারের তুমি ব্রাইট স্টুডেন্ট। সো আমি চাই তুমি একটু ওকে হেল্প করো। ও যেহেতু ক্লাস করতে পারছে না নিজের ক্লাসের জন্য, আই গেস তুমি ওর বেস্ট হেল্প হবে। বেশি না, প্রতিদিন একটু একটু করে দেখিয়ে দিলে আর এতে তোমারও ঝালাই হবে। বাট স্যার, আমার শিডিউলের সাথে ওনার মিলবে কি করে? প্রাপ্তি আপত্তি জানাতে অয়ন বলে উঠল, আই উইল অ্যাডজাস্ট স্যার। প্রাপ্তি চোখ ছোট ছোট করে তাকালো অয়নের দিকে। সাখাওয়াত প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, হেল্প হিম। এই একই ডিপার্টমেন্ট হয়ে একটু হেল্প করাই যায়। প্রাপ্তি জোরপূর্বক হেসে বলল, জি স্যার। আমি অ্যাপ্লিকেশনটা নিতে পারি স্যার? হ্যাঁ, হ্যাঁ, নাও। প্রাপ্তি সাখাওয়াতকে সালাম দিয়ে বেরিয়ে গেল। অয়নও তার পেছন পেছন বের হলো। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অয়ন বলে উঠল, ম্যাডাম, কখন পড়তে আসছি আমি? প্রাপ্তি থামল, দীর্ঘশ্বাস ফেলল, তারপর মেকি ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, তার আগে বলুন আমার টাকা কবে দিচ্ছেন? মানে? মানে টিউশন ফি নয়, আমার পার হওয়ার চার্জ করব। আমার পার হওয়ার চার্জ করব প্রতি ঘন্টায় ৩০০ টাকা। কি? হ্যাঁ। আপনার যে সিজির হাল তাতে প্রতিদিন আপনার ২ ঘন্টা পড়তে হবে। ২ ঘন্টায় ৬০০ টাকা। আমি মাসে ২৫ দিন পড়াবো। তাহলে মাসে ১৫,০০০। প্রাপ্তির কথা শুনে চোয়াল ঝুলে গেল অয়নের। সে নিষ্পলক তাকিয়ে রইল কিছু সময়। মস্তিষ্ক কাজ করছে না। এই মেয়ের মাথায় স্ক্রুগুলো কি খুলে গেছে? না, শুধু খুলেনি, খুলে হারিয়ে গেছে। নয়তো কোথাও নিশ্চয়ই উষ্টা খেয়েছে। নয়তো এমন কথা তো পাগলও বলে না। অয়ন তাচ্ছিল্য ভরা হাসি ঠোঁটে এঁকে বলল, আর ইউ কিডিং মি? তুমি টিউশন ফি চাচ্ছ না, ডিরেক্ট চাঁদাবাজি করছো। ভাই, বিএনপিও এভাবে চাঁদাবাজি করে না। বেশি লাগছে, কিন্তু আমার তো মনে হচ্ছে ঠিক আছে। আফটার অল আমি আমার মূল্যবান সময় আপনাকে দিতে চলেছি। হোয়েন আই এম গোয়িং টু অ্যাডজাস্ট মাই ভ্যালুয়েবল টাইম অ্যান্ড স্পয়েল মাই মুড, ইট শুড বি ওয়ার্থ ইউ। প্রাপ্তির কথাটা শোনা মাত্র অয়ন ঠোঁট বাঁকিয়ে হাসল। তার হাসিতে বিদ্রূপ ছিল। সে তার বাঁ হাত চুল টেনে ধরল। মুখখানা ছাদের দিকে ফিরিয়ে হাসল কিছু সময়। তারপর হাসি থামিয়ে শীতল স্বরে বলল, আমি তোমার মতো ম্যাটেরিয়ালিস্টিক মেয়ে জীবনেও দেখিনি। প্রাপ্তি এক সিঁড়ি এগিয়ে এসে অয়নের চোখে চোখ রেখে বলল, আমি তো আপনাকে মাথার দিব্যি দেইনি। আমার পিছু ছেড়ে দিন, দেখা লাগবে না। অয়নের তার জিভ দিয়ে গলা ভেতর ধাক্কা দিল কয়েকবার। প্রাপ্তির বুঝতে বাকি রইল না সে ঠিক জায়গায় কোপ দিয়েছে। এখন অন্তত এই আপদ পেছন ছাড়বে। সে নামতে যাবে সেই সময় অয়ন তার পাশ কাটিয়ে তার রাস্তা আগলে ধরল হাত দিয়ে। লম্বাকার শরীরটা পথ আগলে ধরায় ভরকালো প্রাপ্তি। বলল, আমি তোমাকে তোমার মন মতো টিউশন ফ্রি দেব। আজ ৫টার সময় দেখা হচ্ছে তাহলে। কি? ৫টায়? SWRC এর দোতলায়। আই উইল ওয়েট। বলেই পকেটে হাত ঢুকিয়ে হনহন করে হাঁটা দিল অয়ন। এটা কি ধরনের যন্ত্রণা হলো? প্রাপ্তি কিছু সময় বিমূঢ় চেয়ে রইল অয়নের যাওয়ার পানে।
তার রাগ হচ্ছে, প্রচুর রাগ। অয়নের মাথাটা দুই ভাগ করে দিতে পারলে হয়তো এই রাগটা কমতো। ঘড়িতে সময় ৫টা বেজে ১৫ মিনিট। এসডব্লিউসিউ এর দোতলায় রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে অয়ন। আঙ্গুলের ফাঁকে একটি জ্বলন্ত সিগারেট। দূর থেকে সিগারেটের সুর এবং মিলিত স্বর কানে আসছে। তুমি বললে আজ দুজনে নীলরঙা বৃষ্টিতে ভিজবো, রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইবো, শেষ বিকেলের ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকবো। মুক্ত মঞ্চে কিছু ছেলে গান গাইছে, দোতলা থেকে সেই গানের সুর শোনা যাচ্ছে। অয়ন চোখ বুজে আছে, তার সিগারেট জ্বলে শেষ হয়ে গিয়েছে, ফলে রেলিংয়ে ঠেসে ধরল তা। সূর্যের আলো নেতিয়ে গেছে, এখনো প্রাপ্তি আসেনি। অয়ন একবার ঘড়ির দিকে চাইল। মেয়েটা আসবে তো, আসা উচিত। তখন মেয়েটির সাথে অহেতুক কথা কাটাকাটি করেছিল সে। অথচ অয়নের ইচ্ছে ছিল প্রাপ্তির কাছে ক্ষমা চাইবে। অয়ন ক্ষমা চাওয়ার মানুষ নয়। অকারণে সে ক্ষমা চাইতে পছন্দ করে না। মুখে শুধু সরি বলে দায়সারা ভাবে এড়িয়ে যাওয়ার তার পছন্দ নয়। অথচ মন থেকে সে ক্ষমা চাওয়ার পরিকল্পনা করেছিল। বিয়ের দিনে সেই ঘটনাটি প্রাপ্তির বাসায় যে বাজে কোনো পরিস্থিতি তৈরি করতে পারে সেই চিন্তা ছিল না অয়নের। নীলা কখন তার চর খাবার দৃশ্য দেখেছে সেটাও সে জানে না। গতকাল চাচাতো ভাই ফোন না করলে হয়তো জানাও হতো না। কিন্তু প্রাপ্তি তার ক্ষমা চাওয়ার সুযোগের কাথায় আগুন দিয়ে দিল। অবশ্য এটাও ঠিক আছে, যদি টাকাটা দিয়ে শোধবোধ হয় ক্ষতি কি। অয়ন ১,০০০ টাকা কার্ড থেকে তুলে এনেছে। প্রাপ্তিকে ৩ ঘন্টা সে নিজের সামনে বসিয়ে রাখবে, দেখা যাক ম্যাডামের ধৈর্য থাকে কি না। এর মধ্যে প্রাপ্তি ছুটে ছুটে এলো, মুখে একটা বাটার নান, আরেকটা হাতে। এসেই মাজায় হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, হাতের বাটার নাড় এগিয়ে দিল অয়নের দিকে। অয়ন বিমূঢ় ভঙ্গিতে তা ধরল। তারপর প্রাপ্তি কোনো কোণা থেকে একটা চেয়ার টেনে বসলো। নির্লিপ্তভাবে তার খাওয়া শেষ করে পানি খেলো। এরপর নিজের নোট খাতা বের করলো। অয়ন এখনো প্রাপ্তির দিকেই তাকিয়ে আছে, ফলে প্রাপ্তি মাথা তুলে বলল, আপনাকে কি আলাদা নিমন্ত্রণপত্র দিতে হবে বসার জন্য? অয়ন বসলো তার সামনে। প্রাপ্তি তার নোট আর বইগুলো চেয়ারের অ্যাটাচ ডেস্কে রাখলো। বিনা ভনিতায় সে পড়ানো শুরু করে দিল। প্রায় ১ ঘন্টা যাবৎ প্রাপ্তি অয়নকে পড়াচ্ছে। অয়ন নিনিমেষ চোখে তার দিকে তাকিয়ে আছে, স্থির গম্ভীর দৃষ্টি। প্রাপ্তি এর মধ্যে বলল, বুঝেছেন? অয়ন গালে হাত দিয়ে গাঢ় স্বরে বলল, না। এবার প্রাপ্তি থামল। অয়ন তার মুখের দিকেই তাকিয়ে আছে, পলক ফেলছে না। এমন দৃষ্টি তাকে খুব অপ্রস্তুত করলো। প্রাপ্তি একটু নড়ে চড়ে উঠল, ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে উঠল যেন। অনুভূতিটা কেমন সে নিজেও বুঝতে পারছে না। এমন গাঢ় দৃষ্টিতে এ যাবৎকালে কেউ তার দিকে তাকিয়েছে কিনা সন্দেহ। গল্পের বইয়ের নায়কদের বর্ণনায় এমন দৃষ্টির উল্লেখ্য থাকে সাধারণত। প্রাপ্তির সাথে সাথে বইয়ের পাতা উল্টাতে লাগলো, কঠিন গলায় বলল, আমার মুখের দিকে তাকিয়ে থাকলে আশ্চর্যভট আপনার পরীক্ষার খাতায় অঙ্ক করে দিয়ে আসবে না। কনসেন্ট্রেন্ট। তুমি এত কাঠখোট্টা কেন? একেবারে টোস্ট বিস্কুট। কোথায় একটা তেলে ছেলে তোমার দিকে হাপুস নয়নে তাকিয়েছে, লজ্জা পেতে পারো। ব্যাপার না, আমার সাথে থাকো কিছুদিন, টোস্ট বিস্কুট কি করে চায়ে ডোবাতে হয় শিখিয়ে দেব। অয়ন কৌতুক কথাটা বললেও শেষ কথাটায় যেন একটু বেশি জোর দিল। প্রাপ্তির বুকের ভেতর দলা পাকানো অস্বস্তিগুলো এবার রাগের নখ নিল। ইচ্ছে করলো এখনই উঠে চলে যেতে। এই ছেলেটা শুধু তার অস্থিমজ্জা জ্বালানোর গুণই আছে। কিন্তু পর মুহূর্তে বিড়বিড় করে জপতে লাগলো, টাকা টাকা টাকা। অয়ন যেন তার জপতে থাকা শব্দগুলো শুনল, সাথে সাথে হেসে উঠল উচ্চ শব্দে। দোতলার নীরবতা ভেঙে চুরমার হলো। অয়ন গালে হাত দিয়ে গাঢ় স্বরে বলল, তুমি সত্যিই একটা চিজ, ভালোবাসা। প্রাপ্তি থমকালো, নীরব। এসডব্লিউসি এর দোতলায় অয়নের খসখসে গলার কথাটা কেমন বিচিত্র ঠেকলো যেন। সে কিছু সময় স্থির চেয়ে রইল অয়নের দিকে। অয়নের গাঢ় গলায় বলা ভালোবাসা শব্দটি বরাবরই কেমন তার বুকে এসে বিঁধে। আবেগবিহীন একটা শব্দটি শুনতে ভালো না। প্রাপ্তির সারা শরীর জুড়েই অব্যক্ত অস্বস্তি কাজ করে। আহ্লাদ আসে না, উচ্ছ্বাস আসে না, শুধু অস্বস্তি লাগে। প্রাপ্তি দৃষ্টি সরিয়ে বইয়ের দিকে তাকালো, গম্ভীর স্বরে বলল,
কতবার বলেছি আমাকে ভালোবাসা বলে ডাকবেন না। কেন? তোমার ভালো লাগে না? প্রাপ্তি কিছুটা সময় চুপ করে থেকে বলল, আমি আপনার হাজারটা মেয়ে বন্ধুর মতো নই। আমি আপনার শত্রু, মর্টাল অ্যানিমি। সো ভালোবাসার শব্দটা শুনলে গা ঘিন ঘিন করে ওঠে। অয়ন আবার সশব্দে হাসল। তার হাসির শব্দটা নীরবতায় মুক্তদানার মতো ছড়িয়ে গেল যেন। অয়ন হাসি না থামিয়ে বলল, মর্টাল অ্যানিমি কিন্তু হৃদয়ের সব থেকে কাছে হয়। ভালোবাসা? কে বলেছে আপনাকে? কাউকে ঘৃণা করাটা খুব কঠিন। ভালোবাসা ভালোবাসার থেকেও কঠিন কাজ। যখন তুমি কাউকে মন থেকে ঘৃণা করবে, তুমি চাও বা না চাও, তোমার মস্তিষ্ক বা মনে সে নিজের একটা জায়গা ঠিক করে নেবে। তুমি তার কথা চিন্তা করবেই। মিথ্যে কথা। বাজি ধরবে? কিসের বাজি? এই যে তুমি আমাকে ততটাও ঘৃণা করো না, যতটা তুমি প্রকাশ করো। আর যদি তুমি আমাকে ততটাই ঘৃণা করে থাকো, তাহলে তুমি আমাকে নিয়েই সবথেকে বেশি চিন্তা করো। তোমার চেতন, অবচেতন মনের আমার বাস। প্রাপ্তি প্রতিবাদ করে উঠল, আমি মোটেও আপনাকে নিয়ে ভাবি না। আপনি যখন আমার সামনে ঘুরঘুর করেন, তখন কেবল আমি আপনাকে নিয়ে ভাবি। তাহলে তুমি আমাকে ততটাও ঘৃণা করো না। আমি আপনাকে সব থেকে বেশি ঘৃণা করি। তাহলে আমাকে নিয়ে সব থেকে বেশি ভাবো। তোমার হৃদয়ে আমার একটা আলাদা জায়গা আছে। হোয়াট ননসেন্স! অয়ন গালে হাত দিয়ে একটু এগিয়ে এলো। প্রাপ্তির চোখে চোখ রেখে বলল, তুমি তো লজিক্যাল মেয়ে। ট্রাই করে দেখো। আপনি হেরে যাবেন। হেরে গেলে তুমি আমাকে দিয়ে যে কোনো একটি কাজ করাতে পারো। আমি মাথা নত হয়ে তোমার কমান্ড মেনে নিব। তবে আমি যদি জিতে যাই, তবে আজীবন আমার মুখে ভালোবাসা ডাকটাই শুনতে হবে। বেশ, আগামী 2 দিন আপনি আমার সামনেও আসবেন না। আসলাম না। প্রাপ্তি দাম্ভিক স্বরে বলল। হারার জন্য প্রস্তুত হয়ে যান অয়ন শিকদার। অয়নের ঠোঁট বিস্তৃত হলো। মোলায়েম দৃষ্টিতে তাকিয়ে রইল প্রাপ্তির দিকে। মাথাটা একটু হেলে বলল, আমি তোমার কাছে হারতে সদা প্রস্তুত। এসব ক্লেশের লাইন নিজেই বানান নাকি কোথা থেকে ছেপে দেন? অরিজিনাল আমার বানানো। একটু থামলো অয়ন, অতঃপর বলল, কোথাও পড়েছিলাম, ভালো লেগেছে, জানতাম আপনি একটা কপিবাজ। ছি ছি, ভালোবাসা এভাবে বলতে নেই। আবার বলেই চোখ পাকালো প্রাপ্তি। অয়ন নতি স্বীকার করে বলল, সরি সরি। বেট না জিতা অবধি তুমি তেলাপোকা আর আমি হাতি। হাতি? আমি কোন অ্যাঙ্গেলে মোটা? এই দেখো, একেবারে নীল বডি। বলেই শার্ট তুলল অয়ন। প্রাপ্তির সাথে সাথে দু হাতে তার শার্ট নামিয়ে ঝাঁঝালো স্বরে বলল, কি করছেন? শো অফ করছি আমার লিন সেক্সি বডির। প্রাপ্তি ঠোঁট বাঁকালো সাথে সাথে। বিরক্তির টেনে বলল, লজ্জা লাগে না এমন অশ্লীলতা করতে? তোমার সামনে লজ্জাগুলো ফানুসের মতো উড়ে যায় কেন? আমি স্বর্গের বড়ই পাতা? অয়ন একটু থামলো। মুখাভাবের সাথে তার চোখের দৃষ্টি বদলে গেল। স্থির হয়ে গেল চোখের মনু। স্নায়ু কোষগুলো এক দফা অনুসন্ধানে নামলো বোধহয়, কিন্তু ফলাফল একেবারে শূন্য। আজকাল মনটা বড্ড এলোমেলো হয়ে আছে এক মুঠো। শান্তি মিলছে না কোথাও, শুধু সবকিছুতে এক বিশ্রী বিতৃষ্ণা। আগে যে অয়ন রাতভর কোনো না কোনো নারীর সাথে কথা বলতো, এখন সেই অয়নের সেসবে আমোদ বিরক্তিতে পরিণত হয়েছে। সে দিশেহারা প্রতীকের মতো এক অজালা জল চায়, যা তার তৃষ্ণা মেটাবে। হয়তো প্রাপ্তি সেই তৃষ্ণা নিবারণের একটা উছিলা মাত্র। তবুও ধোঁয়াশা লাগে, তাই চিন্তা করতে ইচ্ছে হয় না। একটা সময় আনমনে গাঢ় স্বরে বলল, তুমি কি? আমি নিজেও জানি না। প্রাপ্তি শুনতে পেল না তার কথাটা, ফলে আবার শুধালো, কি? কিছু না। পড়বেন এখন? 8টা বাজলে কিন্তু আমি দৌড় দিব। আমি তোমাকে হলে ঢোকার ব্যবস্থা করে দিলে হবে? আপনি কি পুতিন নাকি যে সবখানে আপনার কথা চলবে? আমি কি সেটা তোমার না জানলেও হবে? আমারও জানার ইচ্ছেও নেই। বলেই মুখ ভ্যাংচালো প্রাপ্তি। অয়ন ঠোঁটের উপর বাম হাতটা চেপে তার দিকে অপলক তাকিয়ে রইল। এই ছেঁড়া বেড়া মেয়েটাকে এখন আর বেমানান লাগে না। হয়তো চোখে এখন শুয়ে গেছে। নিজের অফিস গৃহে বহুদিন বাদে পা দিল অয়ন। প্রাপ্তিকে হলের গেটে ছেড়ে এমুখো হয়েছে সে। এটাকে ঠিক অফিস গৃহ বলা যায় না। একটা দুমড়ে ছোট ঘর। দুরুম ছিল না, ছিল এক রুম, বাথরুম আর একটা পা দেওয়ার মতো ছোট বারান্দা। সেই একটা রুমকেই কার্ডবোর্ড দিয়ে দুভাগ করা। একটা ছোট অংশ অয়নের নিজের, আর বাকিটা একটা অফিস বানানো হয়েছে। কোনো মতো 6-7টা টেবিল আর চেয়ার ঠুসা।
অথচ এখন কাজ করার মানুষ 15 জন। একটা বড় জায়গা নেওয়া প্রয়োজন, কিন্তু অয়নের হেয়ালির জন্য নেওয়া হচ্ছে না। বন্ধুরা এই ফার্মের ব্যাপারে সিরিয়াস, কিন্তু অয়ন সাহস পায় না। অয়ন নতুন একটা ঘর নিয়েছে অফিস গৃহের পাশেই, কিন্তু এখানে থাকা হয় না। বেশিরভাগ নুহাসের রুমে থাকা হয়। বাসায় যেতে ইচ্ছে করে না, মায়ের শরীরটা ভালো নেই। আবরার বারবার ফোন দিচ্ছে, কিন্তু ওই বাসায় গেলেই দম বন্ধ হয়ে আসে। মাকে যে আয়ন কম ভালোবাসে এমনটা নয়, কিন্তু নিজেকেও ভালোবাসে অয়ন। একমাত্র আরিফুল শিকদার কিংবা ওই বাড়ি থেকে কোনো সাপোর্ট চায় না বলেই সে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। যে সময় মানুষ নতুন ভার্সিটির রঙে নিজেকে ডুবিয়ে রাখে, অয়ন তখন নিজের খরচ চালানোর জন্য অনলাইনের আউটসোর্সিং এর কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিল। অয়নের মনে পড়ে প্রথম প্রথম যখন নিজে নিজে কাজ খুঁজতো, তখন প্রায় ঠকদের পাল্লায় পড়তো সে। তারপর এক বড় ভাই তাকে কাজ দেওয়া শুরু করলো। এখন নিজেই মানুষকে কাজ দেয়। সেই সময় অয়ন তার আর এই সময়ের অয়নের মধ্যকার পার্থক্যটুকু তার ৩ বন্ধুই জানে। ভাগ্যিস এই ৩ জন ছিল। অফিস গিয়ে লাইট জ্বলছে, রুম খোলা। অয়ন ঢুকতেই নুহাস তার দিকে চেয়ে বলল, সূর্য কি দক্ষিণে উঠল? এখানে কি মনে করে গুরুদেব? অয়ন শার্টের কলারটা পিছনে ঠেলে বলল, আমার অফিসে আমি আসবো না? নুহাস তখন ল্যাপটপে কাজ করছিল, কারোর ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়ানোর কাজ। ল্যাপটপটার মনিটর একটু নামিয়ে বলল, আমি তো ভাবলাম তুই সন্ন্যাস হয়েছিস প্রেমে পড়ে। আজকে মাথার ওষুধ খাস নাই, তাই না? না রে, আমাকে তো কেউ হাতে ধরে শাসন করার নেই। কেউ বাটার নাড় খাওয়ায় না, কেউ হাতে ধরে ম্যাথ করায় না। দুঃখী জীবন। অয়ন বাঁকা হাসলো, ল্যাপটপ খুলে বসলো। পলাশ টিটকারির স্বরে বলল, বাবা, কাজ করছিস যে, কি করব বল? একজনকে প্রতিদিন 600 টাকা কিস্তি দিতে হবে। কিস্তি? লোন টোন করলি? অমনি। নুহাস ফাঁকতালে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের বেলাতেই তোর নকরামি। কতদিন ধরে বলছি একটা বড় ঘর ভাড়া করি, তা শুনছিস না। বাহানা দিচ্ছিস টাকার। এই ছোট্ট একটা রুমের পাশা আটকানোর জায়গা হচ্ছে না আমাদের। আর মহাশয় কিনা মানুষকে কিস্তি দিয়ে বারবিকিউ খাওয়াচ্ছে। শালা লজ্জা কর, লজ্জা। আমি তো বরাবরই লজ্জাহীন প্রাণী। কি করব বল? অয়নের কথায় পলাশ আর শিহাব হেসে দিল। নুহাস থমথমে গলায় বলল, পাত্তা দিলি না তো দিস না। আমার কি? তবে প্রেমিকার থেকে বন্ধু আপন। যখন মোতালেব তোর পেছনে লাঠি নিয়ে দৌড়ানি দিবে, তখন আমরাই তোর খুলে যাওয়া জুতোগুলো খুঁজে বের করব। অয়ন উঠে দাঁড়ালো, নুহাসের কাঁধে হাত রেখে বলল, তোমার এই ত্যাগ আমি কখনোই ভুলবো না বৎস। নিকুচি করেছি তোর যা শালা, প্রাপ্তির ছোট বোনটা কিউট আছে, এবার এসএসসি দিচ্ছে। আমার কিছু হলে যা, তোর বিষয়টাও সেটেল করে দেব। তুইও সুন্দর করে স্ট্যাটাস দিবি, আজ তোমাদের ভাবি পরীক্ষা দিতে যাচ্ছে। নুহাজ সাথে সাথেই জুতা খুলে ছুঁড়ে মারল অয়নের দিকে। অয়ন ডান দিকে সরে যাওয়ায় জুতোটা গায়ে লাগলো না। অয়ন, পলাশ এবং শিহাব হেসে গড়াগড়ি খেল। ফলে আরো রেগে গিয়ে নুহাস কিছুক্ষণ বাংলা ভাষায় খিস্তি দিল। আর অয়ন একেবারে গা না করে কানে হেডফোন লাগিয়ে বসে পড়ল কাজ করতে। থার্ড ইয়ারের ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে রাইসা। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য অয়নের সাথে কথা বলার, কিন্তু ক্লাসের ভেতরে যাওয়ার সাহস নেই। তন্মধ্যে আবরার বের হলো ক্লাস থেকে। রাইসার সাথে সাথে সালাম দিয়ে বসলো, ভাইয়া আসসালামু আলাইকুম। এত জোরে সালাম দিল যে আবরার ভড়কে গেল। সে কিছু সময় ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। রাইসার এমন কাজে করিডোরে সবাই হেসে উঠল। পরে রাইসার মুখখানা লজ্জায় লাল হয়ে গেল। আবরার বিষয়টা খেয়াল করলো। ফলে স্বাভাবিকভাবেই সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছো? জি ভালো। আমার কাছে কোনো দরকার ছিল? না, আসলে অয়ন ভাইয়ার কাছে এসেছিলাম। ও, অয়ন তো ক্লাসে আসেনি। রাইসা মিইয়ে যাওয়া স্বরে বলল, ও, খুব দরকারি কিছু? না, তেমন কিছু না। অয়ন মনে হয় ক্যান্টিনে আছে, নয় সেন্ট্রাল ফিল্ডে। ওখানে খুঁজলেই পাবে। রাইসা মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। বলে চলে যেতে নিলে আবরার তাকে ডাকলো, শোনো। জি। এভাবে মিলিটারি সালাম কাউকে দেবার প্রয়োজন নেই। আমাকে তো একেবারেই নয়। আমরা সিনিয়র হলেও ভিন্ন গ্রহের কোনো দেবমানব নই। কথাটা যেন মনে থাকে। বলেই মিষ্টি করে হাসলো আবরার। রাইসা ফ্যাল ফ্যাল করে তার হাসি মুখের দিকে তাকিয়ে রইল। চোখ সরাতে পারল না। প্রাপ্তির ডাকে রাইসার সংবিত ফিরল। প্রাপ্তি অপেক্ষা করছে তার জন্য। সে রিডিং রুমে যাবে।
মাঝে দুটো ক্লাসের গ্যাপ, ডিফেন্স চলছে বিধায় ক্লাস হবে না। এই সময়টা নষ্ট করবে না প্রাপ্তি, সে রিডিং রুমে পড়তে যাবে। রাইসাকে তৃতীয় বর্ষের ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে ডাকলো তাকে। রাইসা এগিয়ে আসতে সে শুধালো, ওখানে দাঁড়িয়েছিলে কেন? কখন থেকে ডাকছিলাম, সাড়াই দিচ্ছ না। সিনিয়ররা ডেকেছিল? রাইসা একটু থেমে বলল, না। তাহলে? রাইসা প্রশ্নটা এড়িয়ে বলল, এমনি, কোনো বিশেষ কারণ নেই। প্রাপ্তির দৃষ্টি সুচল হলো, সন্দিহান স্বরে শুধালো, কিছু লুকাচ্ছ নাকি? রাইসা একেবারে থতমত খেয়ে গেল যেন। সে যে অয়নকে খুঁজছে ওই ক্লাসের সামনে গিয়েছিল, সেটা সে প্রাপ্তিকে বলতে চায় না। প্রাপ্তি অয়নকে পছন্দ করে না। যদি জানতে পারে রাইসা অয়নের ফার্মে কাজ করতে চায়, তাহলে তার প্রতিক্রিয়া কেমন হবে সেটা এখনো বুঝতে পারছে না রাইসা। হতেই পারে সে চটে গেল। প্রাপ্তির ছাড়া রাইসার তেমন কোনো বান্ধবী নেই। সে চায় না একটা অহেতুক বিষয়ে তাদের মধ্যে কোনো ফাটল ধরুক। ফলে প্রাপ্তির প্রশ্নে তার মুখখানা ছাইবর্ণ হয়ে গেল। একটু কঠিন স্বরেই বলল, থার্ড ইয়ারে ক্লাসের সামনে দাঁড়ানো কি অন্যায় নাকি? রাইসার এমন প্রশ্নে প্রাপ্তি একটু ভ্যাবাচাকা খেল। রাইসা কি তার কথাটার অন্য মানে দাঁড় করিয়েছে? সে মাথা নাড়িয়ে বলল, আমি সে কারণে জিজ্ঞেস করিনি। ভাবলাম তোমাকে কোনো ফরমাইশ খাটানোর জন্য সিনিয়ররা ডাকলো কিনা। তুমি তো না বলতে পারো না। দেখা যাবে তোমার ঘাড়ের উপর কাজ দিয়ে বলবে, প্লিজ করে দাও। ও না না, এমন কিছু না। তাহলে চলো রিডিং রুমে। না না, আমি রিডিং রুমে যাব না, আমার খিদে পেয়েছে। একটু ক্যান্টিনের দিকে যাব। প্রাপ্তি একটু ভেবে বলল, খাওয়া দরকার, কিন্তু ক্যান্টিন থেকে আবার রিডিং রুমে আসতে অনেকটা সময় নষ্ট হবে। তুমি বরং আসার সময় আমার জন্য একটা বাটার বান নিয়ে এসো। রাসা মাথা নাড়ল, তারপর হনহন করে হেঁটে চলে গেল। রিডিং রুমের শেষ টেবিলটাকে বসেছে প্রাপ্তি, মোটা বই খুলল। 12টার সময় একটা সিটি আছে ডিসক্রিপ্ট ম্যাথের উপর। খাতাটা খুলতেই গত পরশুর ঘটনা মনে পড়ে গেল প্রাপ্তির। অয়নের সাথে আজ 2 দিন দেখা হয় না তার। অয়ন বলেছিল সে আগামী 2 দিন তার সামনে আসবে না। এই 2 দিন প্রাপ্তি একেবারেই তাকে নিয়ে ভাববে না, কিন্তু ঘটনাটা সম্পূর্ণ বিপরীত। সে অয়নকে নিয়ে ভাবছে, না চাইতেও ভাবছে। যতবার মস্তিষ্কের প্রোগ্রাম থেকে লোকটিকে সে শিফট ডিলেট করতে চাইছে, ততই সে আবার উপস্থিত হচ্ছে। অনেকটা ফনেক্স ম্যালওয়্যার ভাইরাসের মতো। মোটেই তাকে ডিলিট করা যাচ্ছে না। আপনা আপনি নিজেকে রিস্টোর করছে। এই তো গতকালকের কথা, কে যেন বাথরুমের তেলাপোকা দেখে চেঁচিয়ে উঠল, তেলাপোকা তেলাপোকা। অমনি মস্তিষ্কে অয়নের প্রতিচ্ছবি ভেসে উঠল। শুধু তাই নয়, সকালে বারবার সে আশপাশে তাকাচ্ছিল, ভাবছিল এই বুঝি কোথা থেকে টপকে পড়বে। লোকটি না চাইতেও এতবার অনাকাঙ্ক্ষিতভাবে হাজির হয়েছে যে এখন তার মুখ দর্শনটা অভ্যাসের পরিণত হয়েছে। শুধু তাই নয়, মস্তিষ্কেও তার ভারী স্বরের ভালোবাসা নামটা ছেপে আছে। প্রাপ্তি কিছুতেই এই অস্বাভাবিক মনস্থিতিটাকে ব্যাখ্যা করতে পারছে না, কিছুতেই কোনো যুক্তিতে ফেলতে পারছে না। পর মুহূর্তে সে নিজেকে সান্ত্বনা দিল, এই ভেবে যে অয়ন তার হৃদয়ের সব থেকে ঘৃণ্য মানব, সে কারণেই বারবার তার কথা স্মরণ হচ্ছে। সেই যুক্তিটাও একটু পর ফিকে হয়ে গেল। যাকে ঘৃণা করা হয় তার কথা স্মরণ হলে অন্তরের একটা তিতকুটে ভাব জন্মাবে, কিন্তু অয়নের কথা স্মরণ হলে তার বিরক্তি আসে, কিন্তু তেতো ভাবটা আসে না। তাহলে কি অয়নকে ঘৃণা করে না? অয়ন শুধু তার অপছন্দের তালিকার একটা মানুষ। এই যুক্তিও টিকল না, কারণ যদি অপছন্দই হবে তবে কেন অয়নকে দেখলে তার সারা শরীর জ্বলে ওঠে? প্রাপ্তির ছেলেবেলা থেকেই রোবট মানব। তার অনুভূতিগুলোর অহেতুক প্রকাশ্যে করতে পছন্দ করে না। রাগ, দুঃখ, বেদনা কিংবা আনন্দ সবকিছু তার নিকট আপেক্ষিক। শুধুমাত্র এই অয়ন, অয়ন নামক হাড়গিলে ছেলেটার কাছে তার বিরক্তি, রাগ, বিতৃষ্ণা এগুলো প্রকটভাবে প্রকাশ পায়। না চাইতেও সে নিজেকে আটকে রাখতে পারে না। সে চিৎকার করে, সে কটাক্ষ করে, এমনকি অয়নকে মারতেও সে দ্বিধাবোধ করে না। আবার শিলা আবার হলুদের রাতে যখন অয়ন ভয়ে পাংশুবরণ ধারণ করেছিল, তখন সে তাকে সামলেছিল। প্রাপ্তি মোটেই জনদরদি মানব নয়। উদাহরণস্বরূপ নিজের ফুফাতো বোন নীলু আপাকেই ধরা যাক। এই মহিলার কার্যকলাপ প্রাপ্তির কাছে অসহনীয় ঠেকে, অথচ সে নীলু আপাকে অত্যন্ত অপছন্দ করে। এই অত্যন্ত অপছন্দের মানুষটির প্রতি তার কখনো সহানুভূতি জাগার কোনো কারণ নেই।
আবার সে কখনো তাকে ধুমধাম পেটাবেও না। যদিও পেটালে একটু শান্তি লাগতো, তবুও সে পেটাবে না। অপরদিকে অয়নের ক্ষেত্রে তার অনুভূতিগুলো মোটেও সংযত থাকে না। সে নিজেকে প্রকটভাবে প্রকাশ করে, নিজেকে যে ননচালান্ট উপাধিটা দিয়েছিল সেটা একেবারেই ধোঁয়াশে মিলিয়ে যায়। এ কারণেই সে অয়নকে ঘৃণার তালিকায় রেখেছিল। অয়নকে ঘৃণার কারণ সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ পৃথিবীতে মা এবং নিজের দুবোন ব্যতীত সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তাহলে অয়নের ক্ষেত্রে অনুভূতিগুলো ব্যতিক্রম কেন? এসব যুক্তিতর্কে দেখা গেল এই দুটো দিন তার মস্তিষ্ক জুড়ে শুধু অয়নের বিস্তারই ছিল। প্রাপ্তি একটু শান্তিমতো পড়তেও পারেনি। নিজের মাথা টেবিলে ঠুকছে, তবুও পারেনি। এর মধ্যে শান্ত রিডিং রুমের নীরবতা চিরে ফোন বেজে উঠল। মিরাজ ভাই ফোন করেছেন। প্রাপ্তি সাথে সাথে ফোনটা রিসিভ করলো। সাথে সাথে অপর পাশ থেকে অনুতপ্ত স্বর কানে এলো। অবশেষে ফোনটা ধরলে। প্রাপ্তি একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে স্বাভাবিক স্বরে শুধালো, কেমন আছেন মিরাজ ভাই? কেমন আছি এই কথাগুলো তোলা থাক। আগে বলো বাসায় আসছো না কেন? হোস্টেলে সিট পেয়ে গেছি তাই। কিন্তু কথা তো এমন ছিল না। প্রাপ্তি মিরাজের কণ্ঠে রাগের ছাপ অনুভব করতে পারল। এই রাগটা নিতান্তই অনর্থক। মিরাজ ভাই অনর্থক রাগ দেখাচ্ছেন, বরং প্রাপ্তির রাগ হওয়া উচিত। প্রাপ্তি তাদের বাসায় আশ্রিতা বটে, কিন্তু সেদিনের ঘটনা যে দ্বিতীয়বার হবে না তার কোনো নিশ্চয়তা নেই। প্রাপ্তির এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না, তাই নির্লিপ্ত গলায় বলল, কথা ছিল না, কিন্তু আমার মনে হয়েছে এটাই ভালো। আত্মীয়তা নষ্ট হবার থেকে দূরত্ব থাকা ভালো। মামি আমাকে পছন্দ করেন না, বিষয়টা আপনার জানা। আমিও মামিকে পছন্দ করি না, সুতরাং ওই বাসায় থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। একবার চোর উপাধি পেয়েছি, দ্বিতীয়বার পেতে চাই না। উনি আপনার আর আমার সম্পর্কটাকেও একটু অন্য চোখে দেখেন। আগামীতে এটা নিয়েও যে কোনো কথা শোনাবে না তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমার মনে হয় আমার হোস্টেলে থাকাটা বেস্ট ডিসিশন। আর হোস্টেল ফি, খাওয়া খরচ, ওইটার একটা ব্যবস্থা করেছি। আশা করছি সমস্যা হবে না। আর সমস্যা হলে মামা আর আপনি তো আছেনই। মিরাজ আর কথা বাড়ানোর সুযোগ পেল না। সে জানে প্রাপ্তি জেদি মেয়ে। একবার সে সিদ্ধান্ত নিয়েছে মানে সেটার থেকে তাকে নড়ানো অত্যন্ত কঠিন ব্যাপার। মিরাজ দীর্ঘশ্বাস ফেলল। হতাশ স্বরে বলল, যোগাযোগটা রেখো। আচ্ছা রাখবো। এখন ফোনটা রাখি। আচ্ছা রাখো। প্রাপ্তি ফোন কেটে দিল। মিরাজ ভাই ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ বলেই তার থেকে সাহায্য নিতে হবে এই নীতিতে প্রাপ্তি বিশ্বাসী নয়। যা করেছে সে ভেবেই করেছে। অন্তত ভবিষ্যতে তার মা আর মামার মধ্যে সম্পর্কটা ভালো থাকবে। পরীক্ষাটা ভালো হয়নি প্রাপ্তির, অঙ্কগুলো মেলেনি। তাকে খুবই অস্থির এবং বিরক্ত দেখালো। রাইসা প্রাপ্তিকে সান্ত্বনা দিয়ে বলল, হয় মাঝে মাঝে, বাদ দাও না। চলো ক্যান্টিনে যাই। আমার ভালো লাগছে না, আজকের ওয়েদারটা কি সুন্দর দেখেছো? দেখো আকাশটা কেমন গোমট হয়ে আছে। চলো ক্যান্টিনে, আজ খিচুড়ি পাওয়া যাবে। প্রাপ্তি মুখ গোমড়া করেই রইল। একাডেমিকের প্রকাণ্ড ছাদের নিচে তারা দাঁড়িয়ে আছে। এখনই ঝুমঝুম করে বৃষ্টি নামবে। প্রাপ্তির কাছে ছাতা নেই, সে তাই ছাউনিতেই দাঁড়িয়ে রইল। এর মধ্যেই পাশে নুহাস এবং পলাশ দাঁড়ালো। রাইসাকে দেখে তারা বলল, হ্যালো। রাইসা জড়সড় হয়ে গেল, মৃদু স্বরে বলল, হ্যালো ভাইয়া। নুহাস পর মুহূর্তেই বলল, হ্যালো তেলাপোকা। প্রাপ্তি কঠিন চোখে তাকাতেই নুহাসের গলা শুকিয়ে গেল। সে পলাশের হাত ধরে বলল, এমনি তাকাচ্ছে কেন ভাই? আমি কি ভুল কিছু করলাম নাকি? বুঝতেছি না। তোর কি মনে হয় তেলাপোকার সাথে কথা বলা নিরাপদ? মনে হচ্ছে না। পরের তল্লাটে আগুন ধরেছে, চোখ দিয়ে বের করেছে, এর থেকে কেটে পড়া ভালো। নুহাস পলাশের সাথে একমত, ফলে তারা দুজন কেটে পড়তেই যাবে তখন প্রাপ্তি শুধালো, আপনাদের পালের গোদা কোথায়? নুহাস দু কদম পিছিয়ে ভীতু স্বরে শুধালো, পালের গোদাকে? ওই যে আপনার গরু যার চামচামি করেন। অয়ন? হ্যাঁ অয়ন ভাইয়া। নুহাস শঙ্কিত স্বরে শুধালো, ওকে দিয়ে কি হবে? সেই কৈফত আপনাকে দিব কেন? না না, আমি কে? আমি হলাম ক্ষুদ্র সাধারণ মানুষ। আমার মতো নছির মানুষকে কেন তুমি কৈফত দিবে? আসলে অয়নকে তুমি খুঁজছো, ব্যাপারটা হজম হলো না কি না? প্রাপ্তি ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে বলল, থাক, লাগবে না তার খোঁজ, বাদ দেন। এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি নামলো। ধরণীর সব জীর্ণতা ধুয়ে প্রগাঢ় শীতলতা ছড়িয়ে দিল। প্রাপ্তি সংকৃত নয়নে বৃষ্টির দিকে তাকিয়েছিল, অমনি কোথা থেকে একটা ছাতি তার মাথা ঢেকে দিল।
অবাক নয়নে মুখ তুলতেই দেখলো অয়নের হাসি মাখা মুখ। নির্লজ্জ স্বরে শুধালো, মিসমি। প্রাপ্তি কিছু সময় তার দিকে তাকিয়ে রইল, তারপর বিব্রত স্বরে বলল, খেয়ে কাজের অভাব নেই নাকি? প্রাপ্তির কথাটা শুনতেই অয়নের হাসি বর্ধিত হলো। স্বর কাঁধে নিয়ে বলল, মিথ্যে বললে তোমার গলা কাপে তেলাপোকা, স্বীকার করেই ফেলো। তুমি আমাকে নিয়ে ভাবছিলে তুমি বেট হেরে গেছো, বললেই হলো। তার মানে আমার কথা একেবারেই তুমি চিন্তা করনি? না। কণ্ঠ দৃঢ় করে বলল প্রাপ্তি। অয়নের হাসি মিলিয়ে গেল না, বরং ফিচেল গলায় বলল, তার মানে তুমি আমাকে ঘৃণা করো না? বেট আমি জিতে গেছি। মানে কি? মানে হলো তুমি আমাকে নিয়ে সারাদিন চিন্তা না করলেও আমি ধরেই নিতে পারি তুমি আমাকে ঘৃণা করো না। তাই বেট আমিই জিতেছি। এটা চিটিং। চিটিং হলে চিটিং। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমাদের মধ্যে কোনটা চলছে সেটা না হয় তুমিই ডিসাইড করে নিও। এখন বলো আমার পুরস্কার কখন দিবে? প্রাপ্তির ইচ্ছে হলো নিজের মাথায় নিজে দুটো টাক দিতে। সে কি করে এই ম্যানুপুলেটের ফাঁদে পা দিল? এই লোকটা একটা অশৈল। এ কথাটা কি করে ভুলে গেল সে? প্রাপ্তি দাঁতে দাঁত পিষে বলল, কি চাই আপনার? বেশি কিছু না, শুধু আমার সাথে এখন বৃষ্টিবিলাস করতে হবে ভালোবাসা। প্রাপ্তি বিমূঢ় চোখে তাকালো অয়নের দিকে। অয়ন হাসছে, কিন্তু তার চোখে সেই হাসির প্রতিচ্ছবি আঁকছে না। খুব বিষণ্ণ সেই চোখ জোড়া। মানুষের আবেগগুলো প্রাপ্তি বোঝে না। বোঝে না বললে ভুল হবে, বুঝতে চায় না। অহেতুক অন্যের আবেগে নিজেকে ভাসিয়ে দিয়ে মন দুর্বল করে ফেলার কোনো কারণ নেই। তবে আয়ন নামক মানুষটির ব্যথিত নয়ন তাকে কৌতূহলী করে তুলল। মস্তিষ্কের ভেতরে সেই হাজারো দলা পাকানো প্রশ্ন উপে গেল। অয়নের চোখে চোখ রেখে শুধালো, যদি বৃষ্টি বিলাস করি তাহলে আপনি আমাকে জ্বালানো থামিয়ে দেবেন? অয়নের হাসিটা সংকুচিত হলো। ভারী স্বরখানা খাদে নামিয়ে গম্ভীর ভঙ্গিতে শুধালো, আমি তোমাকে জ্বালানো বন্ধ করে দিলে তুমি খুশি? খুশি। প্রাপ্তির কাছে উত্তর নেই। হঠাৎ করে সর্বদা নির্দ্বিধায় উত্তর দেওয়া মেয়েটি দ্বিধান্বিত হয়ে গেল। অয়ন তার চিন্তিত মুখখানার দিকে তাকিয়ে রইল কিছু সময়, তারপর আবার শুধালো, কি হলো ভালোবাসা? আমার পিছু ছাড়াতে পারলেই তো তুমি খুশি? প্রাপ্তি মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। বেশ। অয়ন আর কোনো কথা বলল না। প্রাপ্তির হাতে নিজের ছাতাটা ধরিয়ে বলল, বৃষ্টিবিলাস না হয় ধার থাকুক। বলেই ঝুম বৃষ্টির মধ্যে নেমে পড়ল সে। শীতল বারিধারা ভিজিয়ে দিল তার টি শার্ট। ভেজা টি শার্ট লেপটে গেল শরীরে। অয়ন অলস ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, কোনো হেলদোল নেই। বরং দুহাত দিয়ে নিজের ভেজা চুলগুলো টেনে পিছনে নিয়ে গেল সে। মুখখানা আকাশের পানে স্থির রেখে চোখ বুজে ভিজতে লাগলো। মনে হলো সে সবচেয়ে শান্তির জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ক্লেশ বিষাদ সব ধুয়ে যেতে লাগলো। ধীরে ধীরে একাডেমিকের প্রকাণ্ড ছায়ায় দাঁড়ানো সবাই নেমে পড়ল রাস্তায়। সবার মধ্যে উন্মাদনা যেন। ভাদ্রের বৃষ্টিতে এত মাতাল হবার কি আছে? অথচ ২১-২২ বছরের ছেলে মেয়েগুলো ছোট ছোট বাচ্চাদের মতো লাফাচ্ছে। বৃষ্টির ধারা বাড়ল। রাইসা প্রাপ্তিকে বলল, ভিজবে? হলে যেয়ে গোসল করে ফেলবে। প্রাপ্তি তাকে দেখে একটু চমকালো। এতক্ষণে সে তার পাশে ছিল না, নুহাসদের সাথে কথা বলছিল। কি কথা সেটা নিয়ে আগ্রহ জন্মালো না প্রাপ্তির। সে নির্লিপ্ত স্বরে শুধালো, আমি কখনো বৃষ্টিতে ভিজিনি। কখনো না। না, কখনো না। রাইসা অবাক হলো। প্রাপ্তি সামনে তাকালো। হই হুল্লোড়, বৃষ্টির ঝুমঝুম শব্দ, সবকিছুর মধ্যে অয়ন তার দিকে তাকিয়ে ভিজছে। রাইসা তার দৃষ্টি অনুসরণ করলো। মনে এক প্রশ্ন উকি দিল বটেই, কিন্তু সেটা উচ্চারণ করার সাহস হলো না। প্রাপ্তি আনমনেই জিজ্ঞাসা করলো, বৃষ্টিতে ভেজা কি খুব আনন্দদায়ক? ভিজেই দেখো না, নতুন একটা এক্সপেরিমেন্ট হবে। বলেই রাইসা ঝপ করে পানিতে নেমে গেল। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। একাডেমিকের সামনে পাগলের মতো ভিজতে থাকা মেয়েগুলোর মাঝে সে হারিয়ে গেল। প্রাপ্তির এই প্রথম কৌতূহল হলো সবসময় নিজেকে অসুস্থতার দোহাই দিয়ে আটকানো যুক্তিকতায় মাথায় মেয়েটির হুট করে অযৌক্তিকের কাজ করতে ইচ্ছে হলো। ব্যাগটা এক কোণায় রেখে সে ধীরে ধীরে বৃষ্টিতে নামলো। ঠান্ডা পানির বৃষ্টির পানিতে গা কাটা দিচ্ছে। ধীরে ধীরে সমস্ত শরীর ভিজে গেল। এটা এক অন্যরকম অনুভূতি। চোখ বুজে ঠিক কতটা সময় দাঁড়িয়ে রইল প্রাপ্তি তার জানা নেই। তবে তার শরীরখানা কেমন আলগা হয়ে গেল। মস্তিষ্কের ভেতর অশান্তিগুলো কেমন জড়ো হয়ে গেল। ঠান্ডা পানি যা প্রথমে গায়ে কাটা দিচ্ছিল তা সয়ে যেতে লাগলো। যখন চোখ মেলল তখন দেখলো অয়ন তার সামনে দাঁড়ানো। ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বলল, মন বদলালে?
আমি কারো ধার রাখি না। অয়ন হাসল। তার চোখ হাসছে। প্রাপ্তি সেই চোখের দিকে চেয়ে রইল, কিন্তু কিছু বলার পূর্বে একটা মেয়ে তাকে ডাকলো, অয়ন, এদিকে আয়। অয়ন চলে গেল। তাকে মৌমাছির মতো ঘিরে ধরলো মেয়েরা। সেও হেসে হেসে কথায় মজলো। প্রাপ্তি কিছু সময় তাকিয়ে থেকে হাঁটা দিল হলের উদ্দেশ্যে। মিষ্টি তার মোটা চশমার গ্লাস ভিজে গেছে। চোখ জোড়া কেমন জ্বলছে। প্রথম বৃষ্টিতে ভেজাটা হয়তো তাকে ভোগাবে। প্রাপ্তির চিন্তাটা ভুলে ছিল না। চোখ লাল হয়ে এসেছে তার। নাক বন্ধ হয়ে গিয়েছে। মাথা এবং শরীরে অসম্ভব ব্যথা। মনে হচ্ছে শরীরের উপর হাতি দাপিয়ে বেড়াচ্ছে। চোখ খুললে কিছু দেখতে পাচ্ছে না। চশমা সহ সবকিছু ঝাপসা। ভিজার সিদ্ধান্তটা খুব ভুল ছিল, মারাত্মক ভুল। মাথাটা ভার হয়ে আসছে। রুমমেট রুশানা একবার জিজ্ঞেস করলো, তোমার কি শরীর খারাপ প্রাপ্তি? প্রাপ্তি বলল, না। সে প্যারাসিটামল খেলো, মাইগ্রেনের জন্য টাফানিল খেলো, তবুও কাজে দিল না। আগামীকাল দুটো সিটি নির্ঘাত সে খারাপ করবে। যদিও আগে থেকে পড়া ছিল, তবুও প্রাপ্তি কখনো অর্ধেক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয় না। মাথা ভার হয়ে আসছে। নাক বন্ধের কারণে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শেষ অবধি আর নিজেকে পড়ার টেবিলে রাখতে পারল না। রাতে ধুম ঝড় উঠল প্রাপ্তির। গায়ের ব্যথা বাড়লো, ঘুমের মধ্যে ব্যথায় ছটফট করলো সে। সমস্ত শরীরে গিটে গিটে কেউ যেন হাতুড়ি দিয়ে ক্রূরভাবে পেটাচ্ছে। প্রাপ্তির চোখ ভিজে এলো। মনে হলো, ইস, এখানে মা থাকলে কি ভালো হতো। অন্তত মাকে জড়িয়ে ঘুমাতে পারতো সে। সকালেও প্রাপ্তির জ্বর কমলো না। দুটো প্যারাসিটামল একসাথে খেয়ে সে ক্লাসে গেল। আজকে দুটো ক্লাস, এরপর ল্যাব। অথচ তাকাতেও কষ্ট হচ্ছে প্রাপ্তির। মাথাটা ভার লাগছে। যে হল থেকে ক্লাস পর্যন্ত হেঁটে যায় সেই মেয়ে রিক্সা নিল। আদ্রি তাকে পড়াতে যাওয়ার কথা আজকে। সে হয়তো যেতে পারবে না। নতুন টিউশনে এমন বন্ধ করলে নিশ্চয়ই তাকে দায়িত্ব জ্ঞানহীন ট্যাগ দেওয়া হবে। কিন্তু শরীরটা মোটেও ভালো নেই। প্রাপ্তি খুব কষ্টে ক্লাস অবধি গেল। পায়ের ব্যথায় সে হাঁটতে পারছে না। হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে উঠল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। নিজের শরীর ধরে রাখতে পারল না প্রাপ্তি। কিছু বোঝার আগেই জ্ঞান হারালো। সাথে সাথে একজোড়া হাত তাকে ধরে ফেললো। উদ্বিগ্ন স্বরে ডাকলো, প্রাপ্তি, প্রাপ্তি। অয়নের ডাকে প্রাপ্তি সাড়া দিল না। তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। করিডোরের মানুষের ভিড় জমে গেল। সবাই উৎকণ্ঠার সাথে দেখছে প্রাপ্তিকে। অয়ন সাথে সাথেই কোলে তুলে নিল তাকে। হালকা পালকের মতো শরীরটা তার হাতে তুলে সে নুহাসকে বলল, আমি ওকে মেডিকেলে নিয়ে যাচ্ছি, আমরা আসি। অয়ন সাথে সাথেই বলল, না, দরকার নেই, বলে হাঁটা শুরু করলো সে মেডিকেল বিল্ডিং এর উদ্দেশ্যে। ঠিক কত ঘন্টা ঘুমিয়েছে প্রাপ্তি জানা নেই। তবে গা ভিজে গেছে ঘামে। কেমন গরম লাগছে। নিঃশ্বাসের কষ্টটা এখনো আছে। চোখ মেলতেই একটা ঘরে দেখলো সে। সাদা দেয়াল, সাদা সিলিং, সাদা ফ্যান। সে ঘুমিয়েছিল। পাশের জানালার গ্রিল দিয়ে কমলা রোদ প্রবেশ করছে। সে মাথাটা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো অয়নের মুখখানা। একটি চেয়ারে বসে সে বিছানায় হাতের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। প্রাপ্তির হাতের কাছেই তার মাথায় ফ্যানের বাতাসে তার কপালের উপর পড়ে থাকা সিল্কি চুলগুলো উড়ছে। পাপ্তি তার কপালে আঙ্গুল ছোঁয়াতেই সে চোখ মেলে তাকালো। ঘুম ঘুম স্বরে শুধালো, এখন কেমন লাগছে? চলবে।